হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পড়ব সরোজিনী নাইডুর লেখা একটি কবিতা, দ্য ব্যাঙ্গেল সেলার্স। কবিতাটি পড়ার আগেই আমরা একবার আহ কবির সম্পর্কে অর্থাৎ সরোজিনী নাইডুর সম্পর্কে কিছু কথা জেনে নেব। সরোজিনী নাইডু জন্ম 1879 সালে হায়দ্রাবাদে, মৃত্যু লখনৌতে 1949 সালে। আমরা সকলেই জানি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সরোজিনী নাইডু একজন উল্লেখযোগ্য নাম। স্বাধীনতা সংগ্রামী ও ভারতের রাজনীতির একজন সক্রিয় কর্মী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন অসাধারণ কবি। আর তার এই অসামান্য কবিতার জন্যই মহাত্মা গান্ধী তাকে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এই উপাধিটি দিয়েছিলেন। তার কিছু মেজর পোয়েট্রি কালেকশন অর্থাৎ বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হলো দ্য গোল্ডেন থ্রেশোল্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং। তিনি যে কবিতাগুলি লিখতেন সেগুলি ছিল মূলত লিরিক্যাল এবং সিম্বলিক পোয়েট্রি, অর্থাৎ গীতিমূলক এবং প্রতীকী কবিতা। আর তার এই গীতিমূলক এবং প্রতীকী কবিতাগুলি প্রায়শই ভারতীয় ঐতিহ্য, প্রকৃতি এবং দৈনন্দিন জীবনযাত্রার দ্বারা অনুপ্রাণিত। এছাড়া যে কথাগুলি তার সম্পর্কে না বললেই নয় সেগুলি হলো, তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচিত প্রথম মহিলা সভাপতি এবং তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। তিনি ছিলেন মূলত উত্তরপ্রদেশের রাজ্যপাল। এবার আমরা একটু কবিতার সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেব। কবিতাটি প্রথম প্রকাশিত হয় দ্য বার্ড অফ টাইম, সংস অফ লাইফ, ডেথ অ্যান্ড স্প্রিং এই বইটিতে। যদিও আমরা বইটিকে দ্য বার্ড অফ টাইম এইটুকু বলেই জানি, দ্য বার্ড অফ টাইম বইটিতে প্রথম এই কবিতাটি দ্য ব্যাঙ্গেল সেলার্স পাবলিশড হয়। কত সালে পাবলিশড হয়? 1912 সালে। এবং এই বার্ড অফ টাইম বইটি ছিল সরোজিনী নাইডুর লেখা দ্বিতীয় কবিতা সংকলন বা তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কবিতায় যে বিষয়বস্তু কবি তুলে ধরেছেন তা হলো ভারতীয় নারীদের উদযাপন। এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি ভারতীয় নারীর জীবনের বিভিন্ন সৌন্দর্য, গভীরতা ও গৌরবকে যেন এখানে সম্মান জানানো হয়েছে। এছাড়া আরেকটু কিছু ইনফরমেশন আমাদের জেনে নিতে হবে। যেমন গঠন অনুসারে এই কবিতাটি হলো একটি লিরিক পোয়েম। লিরিক পোয়েম বলতে বলা হয় গীতিমূলক কবিতা। তার মানে আমাদের দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি একটি গীতিমূলক কবিতা। এছাড়া এই কবিতায় আমরা মূলত 4টি স্টানজা বা 4টি স্তবক দেখতে পাই। প্রতিটি স্টানজাতে, প্রত্যেকটি স্তবকে 6টি করে লাইন রয়েছে। তার মানে পুরো কবিতাটিতে টোটাল লাইন সংখ্যা হচ্ছে 24। এই কবিতায় যে ছন্দ বা রাইম স্কিম আমরা দেখতে পাই তা হলো এ এ বি বি সি সি, মানে প্রতিটি 2 লাইন ছন্দ মিলে উচ্চারিত হচ্ছে। মিটার, এই কবিতাটি যে মিটারে লেখা রয়েছে তা হলো আয়াম্বিক টেট্রামিটার। আয়াম্বিক টেট্রামিটারে লেখা হয়। এবং এই কবিতায় যে রেটোরিক্যাল ডিভাইসেস অর্থাৎ যে অলংকারগুলি ব্যবহার করা হয়েছে, শব্দের অলংকারগুলি, তা হলো মেটাফোর, ইমেজারি, অ্যালিটারেশন, রিপিটেশন, সিম্বলিজম, সিমিলি, পার্সোনিফিকেশন আরো অন্য কিছু। তাহলে এবার আমরা কবিতাটি পড়ব। আমরা আগেই জেনে নিয়েছি যে কবিতায় 4টি স্টানজা রয়েছে এবং প্রত্যেকটি স্টানজায় 6টি করে লাইন রয়েছে। এটি হলো আমাদের কবিতার প্রথম স্টানজা। Bangle sellers are we who bear our shining loads to the temple fair. আমরাই সেই চুরি বিক্রেতা যারা মন্দিরের মেলায় বহন করে নিয়ে যায় আমাদের উজ্জ্বল ভার। তাহলে এখানে প্রথমেই আমরা জেনে যাচ্ছি যে আমাদের যে কবিতার স্পিকার বা কথক সে হচ্ছেন ব্যাঙ্গেল সেলার, মানে চুরি বিক্রেতা, একজন চুরি বিক্রেতা এই কথাটি বলছে।
এবং তারা কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে টেম্পল ফেয়ারে, অর্থাৎ মন্দিরের সামনে বিভিন্ন পুজো পার্বণ উপলক্ষে যে মেলা বসে, সেই মেলায় তারা তাদের চুড়ি বিক্রি করতে যাচ্ছে। বিয়ার মানে বহন করা, তাদের চুরির বোঝাই তারা বহন করে নিয়ে যাচ্ছে। আওয়ার শাইনিং লোডস, শাইনিং মানে আমরা জানি উজ্জ্বল, আর লোডস মানে বোঝা। তাহলে এখানে উজ্জ্বল বোঝা বলতে আমরা বুঝতে পারছি চুরির যে ভার, যে চুরির ঝুড়িটা, তার কথা বলা হচ্ছে, যেটা তারা নিয়ে যাচ্ছে। এখানে তাহলে শাইনিং লোডস বলতে রঙিন চুড়িকে বোঝানো হয়েছে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট? কে কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনু রঙে রঞ্জিত আলোর বৃত্তগুলি? এখানে রামধনু বলতে রঙিন অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ নানা রঙের চুড়ি। আর ডেলিকেট অর্থাৎ সূক্ষ্ম, ব্রাইট মানে উজ্জ্বল, আর সার্কেলস অফ লাইট মানে রঙিন বৃত্ত। এই সব কটি কথাই কিন্তু চুড়িকে বোঝানোর জন্য বলা হয়েছে। কারণ আমরা সাধারণত জানি সার্কেলস মানে গোল, চুড়ি সাধারণত গোলাকার হয়ে থাকে। তো এখানে চুড়ির কথাই বলা হচ্ছে। লাইট কথাটির দ্বারা আমাদের আলোর কথা বলা হচ্ছে, আর আমরা জানি আলো বা লাইট আশার প্রতীক, সৌন্দর্যের প্রতীক। তো চুড়িগুলিকে এখানে আশা বা সৌন্দর্যের প্রতীক হিসেবেই তুলে ধরা হয়েছে। Lustrous tokens of radiant lives for happy daughters and happy wives. আগের দুটি লাইনে আমাদের প্রশ্ন করা হয়েছিল, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট? কে কিনবে এই চুড়িগুলি? এই লাস্টের যে দুটি লাইনে আমাদের উত্তর দেওয়া হচ্ছে যে কে কিনবে, আমরা উত্তর পাচ্ছি। তো কারা কিনবে? হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, মানে সুখী কন্যারা, সুখী স্ত্রীরা, এরা কিনবে। লাস্ট্রাস কথাটির মানে হচ্ছে উজ্জ্বল, টোকেন মানে প্রতীক বা চিহ্ন, রেডিয়েন্ট কথাটির মানে আবার উজ্জ্বল, লাইভস মানে লাইফ জীবন। তাহলে আমরা কি বুঝতে পারছি? উজ্জ্বল জীবনের উজ্জ্বল প্রতীক। এখানে উজ্জ্বল জীবন বলতে নারীর জীবনের কথা বলা হচ্ছে। বিভিন্ন নারীরা, বিভিন্ন মেয়েরা সেখানে চুড়ি কিনতে আসছে। আর লাস্ট্রাস টোকেন্স মানে উজ্জ্বল প্রতীক। এখানে উজ্জ্বল প্রতীক বলতে চুড়িগুলির কথা বলা হচ্ছে। তো লাস্ট্রাস টোকেন্স কথার দ্বারা, উজ্জ্বল প্রতীকের দ্বারা চুড়ির কথা বলা হচ্ছে। তাহলে এখানে কবি বলতে চেয়েছেন যে চুড়িগুলি কিন্তু কেবলমাত্র উজ্জ্বল অলংকার নয়, এগুলি রেডিয়েন্ট লাইভস মানে একজন ভারতীয় মহিলার জীবনের বিভিন্ন পর্যায় এবং অনুভূতির নিদর্শন। যে কারণে কিন্তু তিনি একবার ডটার্স মানে কন্যা বলার পরেই ওয়াইফ অর্থাৎ স্ত্রীর কথা বলছেন, যে দুটোই কিন্তু একজন নারীর জীবনের ভিন্ন দুটি পর্যায়, এবং দুটি ভিন্ন পর্যায়ে তার অনুভূতিও কিন্তু ভিন্ন রকমেরই হবে। তাই আমরা যে বাকি তিনটে স্টানজা বা স্তবক পড়বো, সেখানে আমরা দেখব যে একটা নারীর জীবনে, একজন নারীর জীবনে তিনটি ভিন্ন পর্যায়ে তুলে ধরা হবে। তিনটি, আমরা যে স্টানজা পড়তে চলেছি, তিনটি ভিন্ন পর্যায়ের কথা বলবে, এবং সেখানে আমরা বিভিন্ন রং সম্পর্কেও জানতে পারবো, এবং সেই রংগুলি কিসের প্রতীক বা কিসের প্রতিনিধিত্ব করে সেটাও আমরা জানতে পারবো। এটি হলো আমাদের সেকেন্ড স্টানজা বা দ্বিতীয় স্তবক। এখানে আমরা নারীর জীবনের প্রথম পর্যায় অর্থাৎ মেইডেন মানে যখন সে কেবলমাত্র একজন কুমারী বা তরুণী, তার কথা জানতে পারবো। এই দ্বিতীয় স্টানজাটি তাই তরুণীর হাতে কি ধরনের চুড়ি থাকে, কি রঙের চুড়ি থাকে তা বলবে, এবং সেই রংগুলি যে তার নিষ্পাপ যৌবন এবং তার স্বপ্নময় জগতের প্রতিনিধি, তা আমরা জানতে পারবো। Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. কিছু কিছু রঙের চুড়ি থাকে যা একজন তরুণীর হাতের জন্য উপযুক্ত। মিট মানে এখানে উপযুক্ত, যেমন পাহাড়ের কুয়াশার মতো রূপালী এবং নীল রং। মাউন্টেন মিস্ট, মিস্ট মানে কুয়াশা, যে কুয়াশা আমরা পাহাড়ের ওপরে দেখতে পাই, এবং তার রং কেমন হয়? ঠিক এই রকম নীল এবং রূপালী রঙের এক মিশ্রণ। এই রূপালী এবং নীল রংটি একজন যুবতীর জীবনের শীতল, শান্ত এবং স্বপ্নময় সৌন্দর্যকে তুলে ধরে।
যেটি তার তরুণ মনের পবিত্রতা বা সতেজতারও কিন্তু প্রতীক। কারণ এই সময়টি তার জীবনে নারীত্বের সূচনা করে, কারণ সে এখন তরুণী, তাই এই সময়টা তার জীবনের নারীত্বের সূচনার সময়। সাম আর ফ্লাশ লাইক দ্য বার্ডস দ্য ড্রিম। বার্ডস মানে কুড়ি, ফ্লাশড মানে হচ্ছে গোলাপি বা লালচে আভার রং। তো এখানে চুড়িকে কিছু লালচে কুড়ির সাথে তুলনা করা হয়েছে, খানিকটি এইরকম। ফ্লাশড বলতে হালকা গোলাপি বা লালচে আভা। এটি কিন্তু একটি তরুণীর লাজুক আশা এবং তার পরিবর্তনশীল আবেগের কথা বলে। কারণ এই সময় কিন্তু যে তরুণী রয়েছে সেই কিন্তু আগামী দিনে একজন প্রাপ্তবয়স্ক নারী হয়ে উঠবে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। ট্র্যাঙ্কুইল মানে শান্ত, ব্রো মানে আমরা জানি ভ্রু, উডল্যান্ড মানে বনভূমি, এবং স্ট্রিম মানে নদী। তাহলে বনভূমির স্রোতের বা বনভূমির নদীর শান্ত কপালে, এখানে আমরা একটা শান্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। এবার এই দুটি লাইন একবার পড়ে দেখি। Some are flush like the birds that dream on the tranquil brow of a woodland stream. অর্থাৎ একটি শান্ত বনের নদীর পাশে ফুলের কুড়িটি যেন স্বপ্নে বিভোর হয়ে রয়েছে। এখানে একটি কুমারী বা তরুণী মেয়ের শান্ত এবং কোমল সৌন্দর্যের প্রতীক হিসেবে এই রংটি বা এই চুড়িটি যেন প্রকাশ পাচ্ছে। এখানে একটি তরুণীকে একটি কুড়ির সাথে তুলনা করা হচ্ছে। Some are aglow with the bloom that cleaves. ব্লুম দ্যাট ক্লিভস কথাটার মানে হচ্ছে মুকুলিত হওয়া। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। লিম্পিড গ্লোরি কথাটার মানে বোঝায়, লিম্পিড মানে স্বচ্ছ বা নির্মল, আর গ্লোরি মানে হচ্ছে গৌরব। তো এখানে স্বচ্ছ গৌরব বা তার মনের এক শ্যামল দীপ্তির কথা বলা হচ্ছে। আর নিউ বর্ন লিভস মানে সদ্যজাত পাতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাম আর গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। তার মানে এখানে চুড়িটিকে একটি সদ্যজাত পাতার সাথে তুলনা করা হয়েছে, যে হয়তো সবে মাত্র মুকুলিত হয়েছে, এবং তার মুকুলিত হওয়ার আনন্দের মধ্যে যেন একটা স্বচ্ছতা বা একটা সরলতা রয়েছে। আর আমরা বুঝতে পারছি যে এখানে গ্রিন, এই যে নিউ বর্ন লিভস বলতে গ্রিন রঙের কথা বলা হচ্ছে, সদ্যজাত কচি পাতার যে সবুজ রং তার কথা বলা হয়েছে। আর আমরা জানি সবুজ রং যৌবন এবং সরলতার প্রতীক। তাহলে এখানে তরুণী মেয়ের হাতের জন্য কিন্তু আমরা তিন ধরনের রঙের চুড়ি পেলাম। এক, পাহাড়ের কুয়াশার মতো নীল ও রূপালী। দুই, বনভূমির পাশে ঘুমে বিভোর হয়ে থাকা কুড়ির মতো হালকা গোলাপি বা হালকা লালচে রং। এবং তিন নম্বর, সদ্য মুকুলিত হওয়া নবীন পাতার মতো সবুজ রং। এই তিন ধরনের রঙের চুড়ি আমরা এই তরুণীর হাতে দেখতে পাচ্ছি। এটি হলো আমাদের কবিতার তৃতীয় স্তবক বা থার্ড স্টানজা। তো এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? একজন ব্রাইড বা কনে, বিয়ের কনে বা নববধূ, তার সম্পর্কে কথা বলা হচ্ছে। তো এখানে এই কনের হাতে কি কি রঙের চুড়ি থাকে তা আমরা জেনে নেব। Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn. তো fields of sunlit corn বলতে কি বোঝাচ্ছে? খানিকটা এরকম দেখতে, মাঠ ভরা পাকা ফসল রয়েছে, কর্ন মানে ভুট্টা, মাঠ ভরা পাকা ফসল রয়েছে এবং তার উপরে রোদের ঝলমল আলো এসে পড়ছে, এবং সারা মাঠটাকে দেখতে যেমন লাগবে ঠিক সেই রঙের নাকি চুড়ি কনে পরতে ভালোবাসে। তাহলে কি রং আমরা বলতে পারি? সোনালী হলুদ রং। এবং এই রং যেমন মাঠের ক্ষেত্রে যখন আমরা দেখছি তখন উষ্ণতা বা ঐশ্বর্য বা প্রাচুর্যের প্রতীক, ঠিক তেমন ভাবে এই সোনালী হলুদ রং কিন্তু কনের জীবনে সুখ সমৃদ্ধি এবং উর্বরতার প্রতীক। আর ব্রাইডাল মর্ন, মর্ন মানে আমরা জানি মর্নিং, মর্নিং মানে সকাল। তো ব্রাইডাল মর্ন বলতে বিয়ের দিন সকালের কথা বলা হচ্ছে। আমরা জানি হিন্দু ম্যারেজে বিয়ের দিন সকালবেলায় গায়ে হলুদের একটা রিচুয়াল হয়,
বা আমরা এটাও বলতে পারি যে বিয়ের দিন সাধারণত আমাদের ইন্ডিয়ান বিভিন্ন বিয়েতে আমরা দেখি যে বিয়ের কনেরা সাধারণত সোনার গয়না পরে। তো এই সোনার রং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমরা জেনে নিলাম যে প্রথম দুটি লাইনে তাহলে যে রঙের কথা বলা হচ্ছে তা হলো সোনালী রং, সোনালী হলুদ রং। সাম আর লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। এখানে ফ্লেম অফ ম্যারেজ ফায়ার বলতে হিন্দু ম্যারেজে যে বিয়ের পবিত্র অগ্নি থাকে, যে যজ্ঞ হয়, যে আগুনের শিখা আমরা দেখতে পাই, তার শিখাকেই আমরা ফ্লেম বলি। তো সেই ম্যারেজ ফায়ার, বিয়ের যে পবিত্র আগুন, সেই অগ্নিকুণ্ডের যে শিখা, তার কথা বলা হচ্ছে। তো এখানে আমরা বুঝতে পারছি আগুনের রং তাহলে কিসের রং হবে? কমলা বা ব্রাইট রেড এবং সোনালির একটা মিশ্রণ আমরা এই সময় দেখতে পাই। or reach with the hue of our heart's desire, কার ডিজায়ার? ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা। তো এই হার্টটা কার? কোণের। এবং কোণের মনে যে আশা, আকাঙ্ক্ষা, কামনা রয়েছে তার কথা বলা হচ্ছে। তো এই যে আকাঙ্ক্ষার রং, আমরা জানি যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, তীব্রতা, এর সবই কিন্তু লাল রঙের দ্বারা বোঝানো হয়। তো লাল রঙের কথা এখানে বলা হচ্ছে। তো আমরা তিনটে রং পেয়ে গেছি যে কনের হাতে সাধারণত কি কি রঙের চুড়ি থাকে। প্রথমেই হচ্ছে সোনালী হলুদ রং, ঠিক মাঠ ভরা পাকা ফসলের যে রং হয়। তারপরে আমরা জানতে পারছি যে আগুনের পবিত্র অগ্নিশিখার রং, তার মানে আমি যেটা বললাম যে লাল, ব্রাইট রেড হতে পারে, কমলা এবং সোনালির যে মিশ্রণ, তার কথা বলা হচ্ছে। এবং অবশেষে দেখছি যে হার্টস ডিজায়ারের হিউ, হিউ মানে রং, ডিজায়ারের রং, ডিজায়ার মানে কামনার রং, বাসনার রং, ভালোবাসার রং, সেটি হচ্ছে লাল রং। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, এই সবকটি শব্দ দিয়ে কিন্তু চুড়ির বিভিন্ন বৈশিষ্ট্যকে বলা হয়েছে। যেমন টিঙ্কলিং মানে কি? টুংটাং শব্দ, চুড়ির টুংটাং শব্দ। তো এই টুংটাং শব্দ বলতে কিসের কথা বলা হয়েছে? এই যে কনে বা নববধূ যখন কোনো নতুন সংসারে প্রথম আসে, তার আগমনের ফলে ওই বাড়িতে যে উৎসব মুখর আনন্দের পরিবেশ তৈরি হয়, তার কথা বলা হচ্ছে এই টিংক্লিং টুংটাং শব্দের দ্বারা। লুমিনাস, লুমিনাস মানে হচ্ছে উজ্জ্বল, আলোকিত। তো এখানে অবভিয়াসলি আমাদের যে কনে, তার যে সৌন্দর্য, আমরা জানি কনের এক অদ্ভুত সৌন্দর্য থাকে, নতুন ধরনের সজ্জা, নতুন রূপে একটি মেয়েকে আমরা দেখতে পাই, তার মধ্যে একটা অদ্ভুত দীপ্তি দেখা যায়। তো লুমিনাস বলতে সেই দীপ্তির কথা বলছি, এবং সেই দীপ্তি কিন্তু সে তার নতুন সংসারেও আনবে। টেন্ডার মানে নরম, এখানে নরম বলতে সেই কোমল আবেগের কথা বলা হচ্ছে। আমাদের যে নববধূ, সে নতুন সংসারে এসেছে এবং তার কোমল আবেগ, আন্তরিকতার দ্বারা সে সবাইকে ভালোবাসা দেবে, আপন করে নেবে। অ্যান্ড ক্লিয়ার, ক্লিয়ার মানে স্বচ্ছ বা নির্মল মনের কথা বলা হচ্ছে। সেই নির্মল মন এবং তার স্বচ্ছ আন্তরিকতার দ্বারাই কিন্তু সে নতুন পরিবেশের নতুন মানুষগুলোকে কাছের করে নিতে পারবে, আপন করে নিতে পারবে। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ব্রাইডাল লাফটার মানে কনের মুখের হাসি, আর ব্রাইডাল টিয়ার মানে কনের চোখের জল। আমরা হয়তো সবাই বুঝতে পারছি যে এটি যখন কনে তার আহ, বাবার বাড়ি ছেড়ে বিয়ের পরে চলে যাচ্ছে, সেই সময়ের কথা বলা হচ্ছে। কান্না হাসির এক অদ্ভুত মিশ্রণ এই সময়। নতুন সংসারে প্রবেশ করার জন্য তার মুখে যে আনন্দের হাসি থাকে, ঠিক তার সাথে সাথেই তার বাবা মা, ভাই বোন, ছোটবেলার সঙ্গী সাথী সবাইকে ফেলে যাওয়ার যে একটা দুঃখ, তাও থাকে। এখানে আমরা কনের মনের যে জটিল অনুভূতি, এই কান্না হাসির মিশ্রণ, তাকে দেখতে পাচ্ছি। এই স্টানজাতে আমরা কনের সম্পর্কে জানতে পাচ্ছি, কনের হাতে কি কি রঙের চুড়ি থাকে তা জানতে পাচ্ছি, এবং চুড়ির বিভিন্ন বৈশিষ্ট্য কিভাবে তার যে অনুভূতি, কনের মনের যে অনুভূতি, তাকে প্রকাশিত করছে, তাও দেখতে পাচ্ছি। এটি হলো আমাদের কবিতার চতুর্থ স্তবক, অর্থাৎ ফোর্থ স্টানজা, এবং এটি আমাদের কবিতার শেষ স্টানজা।
তো এখানে আমরা সেই সব নারীদের সম্পর্কে জানতে পারবো যারা তাদের জীবনের অনেকটা সময় কাটিয়ে এসেছেন। বৃদ্ধা বা প্রবীণা নারীদের সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। Some are purple and gold-flecked grey, for she who has journeyed through life midway. তো জার্নি থ্রু লাইফ মিডওয়ে, যারা তাদের জীবনচক্রের মিডওয়ে বা মাঝপথে চলে এসেছেন, সেই সব নারীদের সম্পর্কে আমরা জানতে পারবো। তো এই নারীরা কি ধরনের রঙের চুড়ি পরতে ভালোবাসেন? পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। পার্পল মানে আমরা জানি বেগুনি রং, যেই বেগুনি রং কিন্তু অভিজ্ঞতা এবং সমৃদ্ধির প্রতীক। এবং গ্রে, গ্রে মানে হচ্ছে ধূসর রং। আমরা জানি ধূসর রং হচ্ছে বার্ধক্যের প্রতীক, কিন্তু সেই ধূসর রঙের ওপরে কিন্তু গোল্ড ফ্লেকড অর্থাৎ সোনালী অভ্র ছড়ানো রয়েছে। তার মানে এখানে কিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন? যে গ্রে, ধূসরের ওপরে যখন সোনালী ছিটেফোঁটা দেখতে পাচ্ছি আমরা, তার মানে ওই বার্ধক্যেও, ওই বৃদ্ধা বয়সেও কিন্তু তার এক অদ্ভুত সৌন্দর্য রয়েছে। খানিকটা এইরকম দেখতে রঙের কম্বিনেশনটা, পার্পল মানে বেগুনি রং এবং ধূসর রঙের সাথে যে সোনালী অভ্রের মিশ্রণ। Whose hands have cherished, whose love has blessed, and cradled fair sons on her faithful breast. চেরিশ মানে লালন পালন করা, যার হাত লালিত পালিত করেছে, লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, ব্লেসড কথাটার মানে আমরা জানি ব্লেসড মানে BLESS, ব্লেস মানে আশীর্বাদ করা কথা থেকে এসেছে। তাহলে যার ভালোবাসা আশীর্বাদ করতে জানে। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সানস অন হার ফেথফুল ব্রেস্ট। ক্র্যাডেলড কথাটার মানে হচ্ছে এই দোলনাটিকে বলা হচ্ছে, যেখানে বাচ্চাদের বা শিশুদের ঘুম পাড়ানো হয়, তো তাকে বলা হয় ক্র্যাডেল। তাহলে আমরা এখানে একটি প্রবীণ নারীকে দেখতে পাচ্ছি, যাকে মা হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি তার সন্তানদের স্নেহ, ভালোবাসা, যত্ন দিয়ে তার বুকে আগলে রেখেছেন, এবং সেই নারীর যে মাতৃসুলভ সত্তা, সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। And serves her household in fruitful pride and worships the God at her husband's side. এই পরিণত বিবাহিতা নারীটি তার জীবনের সম্পূর্ণ ভালোবাসা এবং নিষ্ঠার দ্বারা তার পরিবারের সেবা করে। সার্ভ মানে সেবা করা, হাউস হোল্ড মানে সংসার, তার সংসারের সেবা করেন। তাহলে এখানে কিন্তু সেবা কথা বলাতে বোঝা হিসেবে দেখানো হচ্ছে না, বরঞ্চ গর্বের উৎস হিসেবে দেখানো হচ্ছে। তার জীবনে এই সংসার একটা অন্যরকম অর্থ বা মূল্য নিয়ে এসেছে। অ্যান্ড worships দ্য গড অ্যাট হার হাজব্যান্ড সাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নারীটি, এই প্রবীণা নারীটি, তিনি তার স্বামীর পাশে দাঁড়িয়ে তাদের বাড়িতে দেবতার, গৃহ দেবতার পূজা করছেন। তো এই লাইনটি থেকে কিন্তু আমরা ভারতের একটি ঐতিহ্যবাহী রীতিনীতিকে দেখতে পাচ্ছি, যেখানে যে কোনো বিবাহিতা স্ত্রীকে আমরা তার স্বামীর পাশে দাঁড়িয়ে পূজা করতে দেখি, বিশেষত কোনো ধর্মীয় অনুষ্ঠানের সময়। এখানে যেমন আমরা একটি স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধুত্ব, বিশ্বস্ততা এবং তার পাশাপাশি থাকার কথা বুঝতে পারছি, ঠিক তেমন ভাবেই কিন্তু একটি নারীর আধ্যাত্মিক কর্তব্যের প্রতি নিষ্ঠারও প্রমাণ পাচ্ছি। তো এই চতুর্থ স্টানজায় আমরা কি দেখলাম? যে এখানে কথা বলা হচ্ছে তাদের সম্পর্কে যারা তাদের জীবনের অনেকটা পথ চলে এসেছেন। প্রবীণ বা বৃদ্ধা নারীদের সম্পর্কে জানতে পারছি। তারা কি ধরনের রঙের চুড়ি পরেন? তারা বেগুনি এবং ধূসর, যার উপরে সোনালী অভ্র ছড়ানো, সেই রকম চুড়ি পরতে ভালোবাসেন। এবং তাদের সম্পর্কে আর কি জানলাম? তারা তাদের স্নেহ, ভালোবাসা দিয়ে তাদের সন্তানদের বড় করেছেন এবং নিজের সংসারের সেবা করেছেন, এবং সেই সেবা করে তারা প্রাইড, গর্ব অনুভব করেন। এবং তাদের এতটা সময়, সংসারের এতটা সময় তারা তাদের হাজবেন্ডের, তাদের স্বামীর পাশে থেকেছেন, এবং তাদের আধ্যাত্মিক কর্তব্যের প্রতিও নিষ্ঠা আমরা দেখতে পেয়েছি। তো এখানেই আমাদের কবিতাটি শেষ হয়ে যায়। এবার আমরা একটু দেখে নিই যে আমরা যে পুরো কবিতায় বিভিন্ন রঙের কথা পেয়েছি এবং কার কার সম্পর্কে সেই রঙগুলো বলা হয়েছে, সেগুলো সম্পর্কে একটু মনে করে নিই।
যেমন প্রথম স্টানজাতেই আমি পেয়েছি যে আমাদের স্পিকার সম্পর্কে, মানে কথককে, পুরো কবিতাটা বলছেন কে? তিনি হচ্ছেন একজন ব্যাঙ্গেল সেলার, একজন চুড়ি বিক্রেতা, যিনি মন্দিরের সামনের মেলাতে চুড়ি বিক্রি করতে যাচ্ছেন। সেকেন্ড স্টানজায় আমরা পাচ্ছি যে পুরো সেকেন্ড স্টানজাটি বা দ্বিতীয় স্তবকটি মেইডেনের সম্পর্কে বলা, মানে একজন তরুণী বা কুমারী মেয়ের সম্পর্কে বলা। এবং সেই কুমারী মেয়েটি কি কি রঙের চুড়ি পরতে ভালোবাসে? তিনটি রং পেয়েছি: ব্লু অ্যান্ড সিলভার, পিঙ্ক বা রেডিশ, গ্রিন মানে হচ্ছে কচি পাতার যে সবুজ রং। থার্ড স্টানজাতে আমরা পেয়েছি ব্রাইডের সম্পর্কে। ব্রাইড মানে কনে, তো তার ক্ষেত্রে আমরা তিনটে রঙের পরিচয় পেয়েছিলাম। একটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, সোনালী হলুদ রং; অরেঞ্জ অর্থাৎ ম্যারেজ ফায়ার মানে আগুনের যে রংটি; ব্রাইট রেড সেই কনের মনের আবেগের যে রংটি প্রকাশ পাচ্ছে, উজ্জ্বল লাল রং। ফোর্থ স্টানজাতে আমরা কার সম্পর্কে পড়েছি? মিডল এজড ওমেন, সেই সব প্রবীণা নারীদের সম্পর্কে, বৃদ্ধা নারীদের সম্পর্কে, যারা তাদের জীবনের অনেকটা অংশ কাটিয়ে এসেছেন। তারা কি কি কালার পরেন? পার্পল মানে বেগুনি, এবং গ্রে ধূসর রঙের চুড়ি, যার ওপরে গোল্ড ফ্লেক্ট অর্থাৎ সোনালী অভ্র ছড়ানো রয়েছে। তো এই আমরা আমাদের কবিতায় পুরোপুরি পেয়েছিলাম। এবার আমরা জেনে নেব আমাদের যে কবিতায় কিছু মেজর থিমস রয়েছে সেইগুলির সম্পর্কে। প্রথমেই আমরা পাচ্ছি স্টেজেস অফ আ ওম্যানস লাইফ, একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায় সমূহ। এই কবিতায় কবি যেন একজন নারী ও তার জীবনের বিভিন্ন স্তরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নিষ্পাপ কুমারী মেয়ে থেকে শুরু করে আবেগপ্রবণ কনে ও একজন মমতাময়ী মাকেও আমরা দেখতে পেয়েছি। কবিতায় প্রতিটি চুড়ি কোনো একটি নির্দিষ্ট পর্যায়কে ইঙ্গিত করছে, এবং প্রতিটি পর্যায়েই যে কত মূল্যবান এবং সুন্দর তা আমাদের কাছে তুলে ধরেছে। এখানে কিন্তু চুড়িকে কবি কোনো দুর্বলতা বা সীমাবদ্ধতা হিসেবে দেখাননি, বরং চুড়ি এখানে শক্তি, পূর্ণতা এবং পরিচয়ের উৎস হিসেবে কাজ করছে। সিম্বলিজম অফ ব্যাঙ্গেলস, চুড়ির প্রতীক। এই কবিতায় যে চুড়ির বর্ণনা আমরা পাচ্ছি তা কিন্তু কোনো গয়না নয়, বরং প্রতীক হিসেবেই আমরা দেখতে পাচ্ছি। যেমন তরুণীর ক্ষেত্রে রূপোলি ও নীল চুড়ি তার যৌবন, নিষ্পাপ মন তার প্রতীক, ঠিক তেমন ভাবেই কনের হাতে যে লাল ও সোনালী চুড়ি আছে তা তার আবেগ, ভালোবাসা এগুলির প্রতীক। আবার বৃদ্ধার হাতে যে ধূসর এবং বেগুনি রং দেখতে পাচ্ছি তাও কিন্তু তার অভিজ্ঞতা ও বার্ধক্যের প্রতীক। ইন্ডিয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য। এই কবিতায় বিশেষত প্রথম, তৃতীয় এবং চতুর্থ এই তিনটি স্টানজাতে আমরা ভারতীয় সমাজ জীবনের একটি ছবি দেখতে পাই। যেমন প্রথমেই আমরা দেখতে পেয়েছিলাম একজন চুড়ি বিক্রেতা, যিনি নানান রঙের চুড়ি নিয়ে মন্দিরের সামনের মেলায় যাচ্ছেন। ঠিক তেমন ভাবেই আমরা তৃতীয় স্টানজাতে দেখতে পাই যে যেখানে হিন্দু বিয়ের কথা বলা হচ্ছে। আবার চতুর্থ স্টানজাতে আমরা একটি ভারতীয় গৃহস্থালী বা সংসারের ছবি পাচ্ছি, যেখানে একজন বৃদ্ধা তার স্বামীর সাথে দাঁড়িয়ে গৃহদেবতার পূজা করছেন। তো ভারতীয় সমাজের এই আহ সংস্কৃতি, ঐতিহ্য বা ঐতিহ্যপূর্ণ রীতিনীতি এগুলি আমরা এখানে দেখতে পাই। লাভ অ্যান্ড ডিভোশন, প্রেম ও ভক্তি। এই কবিতায় আমরা একজন নারীর মনের বিভিন্ন আবেগকে দেখতে পেয়েছি। যেমন কনের চোখের জল এবং মুখের হাসি তার মনের জটিলতাকে প্রকাশ করে, ঠিক তেমনি জ্বলন্ত লাল রং এবং তার জ্বলন্ত লাল রং কনের মনের তীব্রতাকে বা তীব্র প্রেমকে প্রকাশ করে। আর সেই নারী যখন জীবনের অনেকটা সময় কাটিয়ে মাঝপথে চলে আসেন, সেই মমতাময়ী মা তার ভালোবাসা এবং নিষ্ঠার দ্বারা তার সংসারের যে সেবা করেন, এবং এখানেই আমরা দেখেছি যে তার ভক্তি কেবলমাত্র তার স্বামী বা পুত্রদের জন্য নয়, ভগবান এবং আধ্যাত্মিক কর্তব্যের প্রতিও একইভাবে প্রকাশ পাচ্ছিল। বিউটি অ্যান্ড ফেমিনিটি, সৌন্দর্য এবং নারীত্ব।
তো এই বিষয়টি নিয়ে বলার সেরকম কিছু নেই, কারণ চুরির প্রাথমিক ভূমিকাই হলো একজন নারীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলা, সৌন্দর্যকে বৃদ্ধি করা, তার মনের যে আবেগকে ফুটিয়ে তোলা। এই কবিতার প্রতিটি স্টানজাতে বা প্রতিটি লাইনে আমরা দেখেছি যে চুরি কিভাবে নারীর মনের যে বিভিন্ন অনুভূতি তাকে প্রতিনিধিত্ব করেছে। অবশেষে আমরা বলতেই পারি যে এই কবিতায় চুরির গোলাকার আকৃতির মতোই একটি চক্র এখানে ফুটে উঠেছে, যে চক্রটি হলো একজন নারীর জীবন চক্র। আর এখানে চুরিকে উপমা হিসেবে ব্যবহার করেছেন কবি। আর এই উপমা ব্যবহার করেই নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের সম্পর্কে কবি তুলে ধরেছেন, এবং সেই বিভিন্ন অনুভূতি চুরি ও তার বিভিন্ন রং দ্বারা প্রকাশিত হয়েছে। এই সমস্ত বিষয়গুলি আমরা আমাদের এই কবিতার মধ্যে দেখতে পেলাম। তো কবিতাটি খুবই সরল এবং খুবই সুন্দর। তো তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগলো কবিতাটি, এবং যদি কবিতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাও তোমরা কমেন্টে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।